গর্ববোধ করি সিপিআইএম জাতীয় রাজনৈতিক একমাত্র দল যে দাঁড়িয়ে বলেছিল ইলেকটোরাল বন্ডের একটা পয়সা আমার ফান্ডে ঢুকবে না। আমি গরিবের পার্টি করি, নিম্নবিত্তর পার্টি করি, সাধারণ মানুষের পার্টি করি, চাঁদা জোগাড় করে আমি আমার পার্টি করব, কিন্তু কর্পোরেটের ফান্ড নিয়ে আমার যদি রাজনীতি করতে হয় তাহলে কর্পোরেটের দালালি করতে হবে। সেইটা করার জন্য কমিউনিস্টরা কখনো আগ্রহী নয়। বলেছিল একটু পিছিয়ে থাকা অসুবিধা সম্পন্ন বিপিএল গরিব মানুষ পরিবারের মহিলা অন্তত 1 লক্ষ টাকা বছরে সাপোর্ট দিতে হবে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার মনোভাব থেকে। 500 টাকা দিয়েছি চোখ এই বলার জন্য না, তার জন্য অনেক বেশি করা যায়, করা উচিত। লুঠের রাজত্ব না থাকলে এ পশ্চিম বাংলাতেও তা করা যায়। জ্যোতি বোসের বরাবর বিরোধী বিধান রায়ের বরাবরের বিরোধী জ্যোতি বোস। অনেক রাজনীতির লড়াই হয়েছে, কিন্তু বিধান রায়ের মৃত্যুর পর সল্টলেক শহরটার নাম বিধান রায়ের নামে বিধাননগর বলে উৎসর্গ করেছেন, রাজ্যবাসীর কাছে বুঝিয়ে দিয়েছেন গণতন্ত্র মানে একটা পরম্পরা, গণতন্ত্র মানে মানুষ। দলের ভাগাভাগি, ক্ষমতার দখল দাপট, এটা গণতন্ত্র নয়। মানুষের নির্বাচন, আপনার নির্বাচন, আপনাকে জিততে হবে। আপনার জেতার সেই লড়াইতে আমি সুজন চক্রবর্তী অথবা তন্ময় ভট্টাচার্য আমরা মানুষের সঙ্গে সহযোগী থাকবো, সহকারী থাকবো, সহকর্মী থাকবো। না হলেও মিশ্র অর্থনীতির পথে চলেছে ভারত, আমরা স্বাগত জানিয়েছি। ধর্মনিরপেক্ষ মনোভাবে চলেছে ভারত, আমরা স্বাগত জানিয়েছি। জোট নিরপেক্ষতার নীতিতে বিশ্বাস করেছে ভারত, আমরা স্বাগত জানিয়েছি। আজ তিনটেই উদাও, লিবারাল ইকোনমি। আজকে দিন আদানি আম্বানিরা লাফিয়ে বেড়াচ্ছে। ধন গরিমার ইতরতা, রবীন্দ্রনাথ বলেছিলেন ধন গরিমার ইতরতা সে ভয়াবহ। সে ধন গরিমার ইতরতা আমাদের দেশে বাড়ছে। আমেরিকা, জার্মানি, ব্রিটেন তার চাইতে পর্যন্ত ইনইকুয়ালিটি আমাদের বেড়ে গেছে। এবং এই ধনগরিমার ইতরতা আপনি সেফ পাবেন আরেকটু এগিয়ে গেলে বাঁদিকে, এই রাস্তায় একটু এগিয়ে গেলে বাঁদিকে বেলঘরিয়া ফ্ল্যাট, যে ফ্ল্যাট থেকে একদিনে 51 কোটি টাকা উদ্ধার হলো, গোটা ভারতবর্ষ দেখলো। অপার সংসারে 51 কোটি টাকা থরে থরে সাজানো আছে গোটা ভারতবর্ষ। সেদিন বাংলাকে বাঁকা চোখে দেখেছে। বাংলা মানে স্বাধীনতার আগে তো বটেই, পরেও বিধান রায়। ফারাক থাকতে পারে আমাদের। জ্যোতি বোস বিরোধী দলের নেতা, কিন্তু সেই জ্যোতি বোসই বিধান রায়ের মৃত্যুর পর সল্টলেক সিটির নাম জ্যোতি বোসের বরাবর বিরোধী বিধান রায়ের বরাবরের বিরোধী জ্যোতি বোস। অনেক রাজনীতির লড়াই হয়েছে, কিন্তু বিধান রায়ের মৃত্যুর পর সল্টলেক শহরটার নাম বিধান রায়ের নামে বিধাননগর বলে উৎসর্গ করেছেন, রাজ্যবাসীর কাছে বুঝিয়ে দিয়েছেন গণতন্ত্র মানে একটা পরম্পরা, গণতন্ত্র মানে মানুষ। দলের ভাগাভাগি, ক্ষমতার দখল দাপট, এটা গণতন্ত্র নয়। এটা ছিল বাংলা। সে বাংলা দেখেছে যে জ্যোতি বোসের নেতৃত্বে গড়ে ওঠা শহর রাজারহাট। জ্যোতিবাবুর মৃত্যুর পর যার নাম দেওয়া হলো জ্যোতি বোস নগর। জ্যোতি বোসের মৃত্যুর পর নতুন যিনি সরকারে আসলেন, তিনি প্রথম দিনে এসে সেই নামটা খারিজ করে দিলেন, দিয়ে বললেন জ্যোতি বসুর নাম গন্ধ কোথাও যেন না থাকে। নাম বদলাও, রং বদলাও, সব আমি ছাড়া কেউ কোথাও কিছু নেই। এই যে স্বেচ্ছাচারী স্বৈরাচারী যে মনোভাব, যেমন দিল্লিতে আমরা দেখতে পাচ্ছি তেমন রাজ্যে আমরা দেখতে পাচ্ছি। মানুষের ভূত ভবিষ্যৎ ভালো মন্দ ওসব বিষয় নেই। সংবিধান সম্মত সংস্থাগুলোকে বাতিল করো। লেজিসলেচার তার মাথায় আমি যা বলবো তাই, এক্সিকিউটিভ তার মাথায় আমি যা বলবো তাই, আমি প্রধানমন্ত্রী। জুডিশিয়ারি আমার কাছে প্রধানত থাকবে। পারলে এইরকম মনোভাব রাজ্যে এবং দেশে, তখন গোটা দেশ ছারখার হয়ে যাওয়ার মতন দশা। আমাদের নির্বাচন মানে শুধু একজন কোনো ব্যক্তির জয় পরাজয় নয়। আমার বিবেচনায় মানুষের ভবিষ্যতের জন্য এই নির্বাচন। সুজন চক্রবর্তী ভোটের প্রার্থী তার মানে এটা নয় যে আমার নির্বাচন আর আপনারা সবাই তার কর্মী হবেন। বরং আমি উল্টো কথা বলছি, মানুষের নির্বাচন, আপনার নির্বাচন, আপনাকে জিততে হবে। আপনার জেতার সেই লড়াইতে আমি সুজন
চক্রবর্তী অথবা তন্ময় ভট্টাচার্য, আমরা মানুষের সঙ্গে সহযোগী থাকবো, সহকারী থাকবো, সহকর্মী থাকবো। দেশটাকে বাঁচাতে হবে, দায়িত্বটা আমাদের সবার। এই বিবেচনায় আপনারা দেখুন, আমি এইটুকু চাই। কত বলবো ইলেকট্রাল বন্ড? বয়স্ক মানুষ, ওষুধের বিল বেড়ে গেছে পারলে প্রায় 3 গুণ এই 10 বছর। বিদ্যুতের বিল আমাদের বেড়ে গেছে অন্তত ডাবল। আমি বোধহয় কম বললাম, আর একটু বেশি হবে বলে মনে হচ্ছে। এবং সবাই দেখতে পাচ্ছে ইলেকট্রাল বন্ডে গর্ববোধ করি। সিপিআইএম জাতীয় রাজনৈতিক একমাত্র দল যে দাঁড়িয়ে বলেছিল ইলেকট্রাল বন্ডের একটা পয়সা আমার ফান্ডে ঢুকবে না। আমি গরিবের পার্টি করি, নিম্নবিত্তর পার্টি করি, সাধারণ মানুষের পার্টি করি, চাঁদা জোগাড় করে আমি আমার পার্টি করব, কিন্তু কর্পোরেটের ফান্ড নিয়ে আমার যদি রাজনীতি করতে হয় তাহলে কর্পোরেটের দালালি করতে হবে। সেইটা করার জন্য কমিউনিস্টরা কখনো আগ্রহী নয়, বরং কোর্টে আমরা গেছি, লড়াই আমরা করেছি। আমাদের লড়াইয়ের পরিপ্রেক্ষিতে তথ্য সব বেরিয়ে এসেছে। কি দেখলেন? ইলেকট্রাল বন্ডে সবচাইতে বেশি টাকা বিজেপির। ওষুধ কোম্পানির টাকা মেরেছে বিজেপি, দাম বেড়েছে ওষুধের। বিদ্যুৎ কোম্পানির টাকা সবচাইতে বেশি নিয়েছে তৃণমূল, বিদ্যুৎ কোম্পানির টাকা ইলেকট্রাল বন্ডে মেরেছে তৃণমূল, দাম বেড়েছে বিদ্যুতের। এই সর্বনাশা খেলা বন্ধ হোক। মানুষের ঘাড়ে বোঝা চাপিয়ে দিয়ে বকলমে যে যার মতন ক্ষমতা দেখাবেন, বিজেপি হোক দিল্লিতে আর তৃণমূল হোক রাজ্যে, এর অবসান ঘটাতে হবে। আমাদের ভবিষ্যতের কথা ভেবে এ নিয়ে কোনো সন্দেহ থাকতে পারে না। কেউ কম বোঝেন না। ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকিয়েছেন? স্কুল, কলেজ, লেখাপড়া সর্বনাশ হয়ে যাচ্ছে, সর্বনাশ হয়ে যাচ্ছে। কলেজগুলোর দিকে তাকান, বিকেসি কলেজের দিকে তাকান, ভৈরব গাঙ্গুলি কলেজের দিকে তাকান, ছাত্র ভর্তি হচ্ছে না। ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর দিকে তাকান, ছাত্র ভর্তি হচ্ছে না। মানে হচ্ছে না, কম হচ্ছে, সিট ফাঁকা। আমি সেদিন খোলাতে ডেলিভারি বয়, বিশাল একখানা ব্যাগ পিঠে, বাবু কি করো তুমি? লেখাপড়া? গ্র্যাজুয়েট, কেমিস্ট্রি অনার্স। শুনতেও খারাপ লাগে। বললো আমার ওই বন্ধু দেখতে পাচ্ছেন, ও এমএসসি পাস ছেলেটি এসে বললো আমাদের আরেক বন্ধু আছে, সেখানে নেই, বিটেক পাস করে ডেলিভারি বয়ের কাজ করছে পশ্চিমবাংলা। এর চাইতে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। মায়েরা ব্রত পালন করেন সন্তানের মঙ্গল কামনায়। সেই মা তার স্বপ্ন, ভালোবাসা সবকিছু দিয়ে ছেলেকে গড়ে তুলেছেন। নিজেদের ভবিষ্যৎটা সুরক্ষিত হবে, আর ছেলে মর্যাদা নিয়ে চলে। কি দেখছেন? ভালো করে লেখাপড়া করলে ভিন রাজ্য, ব্যাঙ্গালোর বা পুনে। আর যদি একটু মজুরির কাজ হয়, ভিন রাজ্য, পরিযায়ী শ্রমিক। কেন? কেন? কে জানে না? আপনি যা দেখতে পাচ্ছেন চোখের সামনে, ওরা কি উন্নয়ন বলছে আমি জানি না, আপনি যা দেখতে পাচ্ছেন চোখের সামনে পশ্চিমবাংলা, গ্রাম রাস্তাঘাট, গ্রাম বিদ্যুৎ, গ্রাম পানীয় জল ছিল না। বামফ্রন্ট আপনাদের সবার পরিচিত, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন নিশ্চয়ই গ্রামে আছে, খোঁজ রাখেন। আমি গ্রামে থাকি এবং তাতে আমি খুশি, আমি গর্ববোধ করি। আমি গ্রামে থাকি, অসুবিধা কি আছে? আপনি যা দেখতে পাচ্ছেন, হলদিয়া পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, বামফ্রন্ট। কোলাঘাট বিদ্যুৎ প্রকল্প, সাগরদিঘি প্রকল্প, বক্রেশ্বর প্রকল্প, বামফ্রন্ট। বামফ্রন্ট চলে গেছে, নতুন কোনো বিদ্যুতের প্রকল্প হয়নি। গোটা হলদিয়া শহর শিল্পাঞ্চল, বামফ্রন্ট। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস, বামফ্রন্ট। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, বামফ্রন্ট। কল্যাণী এক্সপ্রেসওয়ে, বামফ্রন্ট। সেকেন্ড হুগলি ব্রিজ, বামফ্রন্ট। নিবেদিতা সেতু, বামফ্রন্ট। শিয়ালদা থেকে ব্যারাকপুর যত ফ্লাইওভার, শিয়ালদা থেকে বারাসাত যত ফ্লাইওভার, বামফ্রন্ট। গড়তে চেয়েছে পশ্চিমবাংলাটা। খড়গপুরের ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, রাজারহাটের টাউনশিপ, সল্টলেকের ইলেকট্রনিক্স, আইটি হাব, সেক্টর 5 পর্যন্ত বামফ্রন্ট। গত 13 বছরে সেক্টর 5টা কিন্তু
লুঠের রাজত্ব চলছে পশ্চিমবাংলায়। আমি এত জোর দিয়ে বলছি, একটা কোন নতুন বড় কাজ না, উন্নয়নের জোয়ার বলছে। উন্নয়ন কি ঘট দেখিয়ে দিচ্ছে। আরে বাবা, ভান্ডার লুট করে সেই টাকা কালীঘাটে চলে গেল, আর মানুষের ট্যাক্সের টাকায় ঘট সারা রাজ্যে আছে, দেশের সব রাজ্যে আছে। ও ঢাকা পশ্চিমবাংলায় আছে নাকি? তন্ময় আছে এখানে। বিধানসভায় আমরা প্রস্তাব করেছিলাম 2000 টাকা সাপোর্ট দেওয়া হোক, ভোটের কারবার না, এটা তলাকার মানুষকে উঠতে তুলে ধরা। এবার আমরা প্রস্তাব করেছি একটু পিছিয়ে থাকা অসুবিধা সম্পন্ন বিপিএল গরিব মানুষ পরিবারের মহিলা অন্তত 1 লক্ষ টাকা বছরে সাপোর্ট দিতে হবে, অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার মনোভাব থেকে 500 টাকা দিয়েছি। চোখ এই বলার জন্য না, তার জন্য অনেক বেশি করা যায়, করা উচিত। লুঠের রাজত্ব না থাকলে এ পশ্চিম বাংলাতেও তা করা যায়। উনি বলছেন প্রচুর উন্নয়ন, কেউ নয়, কেউ হচ্ছে কম জানেন না, নিশ্চয়ই জানেন। 8000 স্কুল এই গত বছরে তৃণমূলের রাজত্বে পশ্চিমবাংলায় 8000 স্কুল বন্ধ হয়েছে, সবাই জানেন, হ্যাঁ অথবা না? 8000 স্কুল বন্ধ হয়েছে, সবাই জানেন, হ্যাঁ অথবা না? 8000 স্কুল বন্ধ হয়েছে পশ্চিমবাংলায়। উন্নয়নের এমন জোয়ার বইছে যে 8000 স্কুল বন্ধ হয়েছে, আর উন্নয়নের জোয়ারে নাচতে নাচতে 21000 মদের দোকান চালু হয়েছে। ধিক্কার জানাই এই উন্নয়নকে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, ছেলে মেয়ে, তাদের জীবনটাকে ধ্বংস যারা করছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কোন বিকল্প আমাদের কাছে নেই। আপনি অনেক দূরে বসে আছেন, ভাবছেন বাম কংগ্রেসের মিটিং, আমি ওখানে যাবো কেন? আমি আপনাকে বলছি, আপনি ভেবে দেখবেন না, নিজের ছেলের দিকে তাকাবেন না, নিজের প্রতিবেশীদের দিকে তাকাবেন না। বরানগর বা এই আশপাশের বহু ছেলে মেয়ে, গোটা দমদম পার্লামেন্টে প্রায় 35,000 ছেলে মেয়ে ভিন রাজ্যে আইটি অথবা এটা ওটা কাজকর্ম করছে। তারা বড় অংশ ভোটও দিতে আসতে পারবে না। বাবা মা চোখের সামনে সন্তানকে কাছে পেতে চায়, পাচ্ছে না। সন্তান মাঝে মধ্যে ফোন করে, দায়িত্বশীল, খোঁজ খবর নেয়, কিন্তু কাছে আর পাচ্ছে না। ভালোবাসা দেবে, আদর করবে, একসাথে ছেলের উপরে নির্ভর করে থাকবে, তার সুযোগ পাচ্ছে না। কেন? দূরে বসে আছে। বাড়িতে যান, আয়নার সামনে দাঁড়ান, নিজের সঙ্গে নিজে কথা বলুন। হেরে গেছেন, হেরে গেছেন। যারা ভাবছিলেন পশ্চিমবাংলায় বামফ্রন্ট বহুদিন, আজ তৃণমূলে একটু অসুখ দেখা যাক, তারা এখন মরমে মরমে টের পাচ্ছেন তারা ঠকে গেছেন, তারা ঠকে গেছেন। এই রাজত্ব তারা চাননি, এই রাজত্বের নামে যা হচ্ছে এ তারা চাননি। তারপরে কেউ কানে কানে এসে ফিসফিস করে বললো তৃণমূল খারাপ বটে, বুঝেছো, সরাতে যদি হয় বাম ঠাম হবে না, চলো বিজেপি। অনেকে বিশ্বাস করলেন। তারা এখন ঘরের কোণে বসে চোখের জল ফেলে বলছেন, একবার তৃণমূলকে বিশ্বাস করে ঠকেছি, তৃণমূলকে তাড়াবে বিজেপি, এই ভেবেছিলাম, দ্বিতীয়বার ঠকেছি, ডবল ঠকেছি। তৃণমূলও দেখলাম, বিজেপিও দেখলাম, এর চাইতে লাল ঝান্ডা অনেক ভালো ছিল, অনেক শক্ত ছিল, অনেক দায়বদ্ধ ছিল, ফিরিয়ে আনতে। লড়াইটা আমাদের ভবিষ্যতের। আমাদেরও বয়স হয়ে যাচ্ছে, 65 বছর হয়ে গেল। 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর কি রেখে যাচ্ছি আমরা সন্তানদের জন্য? কি রেখে যাচ্ছি আমরা বাংলার ভবিষ্যতের জন্য? ভাবো, ভেবে দেখো। হাল বুঝতে পারছেন সবাই। মুখ্যমন্ত্রী গত কাল, তার আগে 24 ঘন্টায় 3টে প্রোগ্রাম করেছেন, দেখলাম পাড়ায় পাড়ায় প্রোগ্রাম করছেন দমদমে। বুঝে গেছেন দমদমে বিজেপি জেতার কোনো চান্স নেই, সবাই জানে। তৃণমূলকে হারাতে হবে, তৃণমূল জিতবে না, এবং তৃণমূলকে হারাবার দান নেবে বামপন্থীরা, দান নেবে মানুষ। তৃণমূল হারবে, বিজেপি হারবে, বামপন্থীরা জিতবে। 4 জুন আমরা লাল আবির খেলবো, এ নিয়ে কোনো সন্দেহ থাকতে পারে না, সবাই বুঝে গেছে। মমতা ব্যানার্জি পাড়ায় পাড়ায় মিটিং করছেন, আমার শুনলেও খারাপ লাগে। পরশুদিন মিটিং করলেন আগরপাড়ায়, তারপরে দ্বিতীয় মিটিং করলেন তার থেকে 6 কিলোমিটার দূরে খড়দায়। নিশ্চয়ই আপনারা টের পেয়েছেন, 1000-1200 মানুষ। মুখ্যমন্ত্রী, এই হাল হলো শেষমেশ আপনার, এই দশা, 1000-1200। তার
মধ্যে অর্ধেক সিভিক পুলিশকে পুলিশের পোশাক খুলিয়ে নিজেদের পোশাক পরিয়ে দাঁড় করিয়ে দিয়েছেন। তারপরে যখন বেরিয়ে যাচ্ছেন আমায় অটোওয়ালারা বলছে, দাদা বিশ্বাস করতে পারবেন না, মুখ্যমন্ত্রী যাওয়ার সময় হাত দাঁড়ালো, বাকি কেউ হাতও নাড়ালো না, সব চুপটি করে দাঁড়িয়ে আছে কলের পুতুলের মতন। মুখ্যমন্ত্রীকে বুঝতে পারছেন না যে গোটা পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে বাংলার ধ্বংসের সবচাইতে বড় দায় বিজেপিকে সঙ্গে নিয়ে এসে অ্যাডিশনালি তৃণমূলের, ওদিকে বিজেপি এদিকে তৃণমূল। তারপরে আমি দেখলাম পরশুদিন বোধহয় ওটা করলেন, কালকে আমাদের একটা কি মিছিল করলেন। আমার অনেকে বলতে শুরু করলো যে দাদা 12টা থেকে বোধ হয় 4টে আমরা আসার কথা নাকি 4 ঘন্টা আগে থেকে বিটি রোড বন্ধ কেন? কেন? 4টে হেলিকপ্টার, 2টো চার্টার ফ্লাইট, 4 ঘন্টা আগে থেকে বিটি রোড বন্ধ করে দাও। মানুষের কাজকর্ম 12টা বাজিয়ে দেওয়া হলো। কি ব্যাপার? আমি দাঁড়িয়ে এসেছি। এই রাজারের কারবারটা কি পশ্চিমবাংলা, ভারতবর্ষ, গণতন্ত্র। এবং তারপর সেই মিছিলের ছবিটা বোধহয় কেউ পুরোটা দেখতে পারেননি। কারণ পুরো ছবিটা দেখলে যে কেউ লোকে অস্বস্তি বোধ করবে, ছি ছি ছি, শেষমেশ এই দশা হলো। সামনে কয়েকজনের হাত পা নাড়াতে নাড়াতে গেল বটে, পিছনে সিভিক পুলিশ সহ নানাবিধ বন্দোবস্ত করে চারদিক থেকে লোকজন জুটিয়েও এই হাল মুখ্যমন্ত্রীর। এর তাই আপনার বাংলার ধ্বংসের ব্যবস্থা করেছেন আপনি, পরের প্রজন্মকে ধ্বংস করেছেন আপনি। কম বয়সের ছেলে মেয়েরা কম বোঝে না, মায়েরা কেউ কম বোঝে না, আর বয়স্ক মানুষ যারা নানান কারণে তারাও কেউ কম বোঝে না। এই পশ্চিম বাংলাকে আমাদের বদলাতে হবে, গোটা দেশ তাকে আমাদের বদলাতে হবে। বলছিলাম ভরসা রাখুন, বদলে যাবে, ভরসা রাখুন, বদলে যাবে। আর এখন বলবো মিউনিসিপ্যালিটির ভোট লুট হয়েছে, ভোট লুট আটকান, রুখে দাঁড়ান, বদলে যাবে, বদলে যেতে বাধ্য। বাংলাকে বদল ঘটাতে হবে, রুখে দাঁড়াবার এই সময় প্রত্যেকটা মানুষের সঙ্গে আরো একবার আমাদের যোগাযোগ করে তাদেরকে সঙ্গে ভরসার মতন করে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। নির্বাচন বিজেপি পরাজিত হবে, সারা দেশে পরাজিত হবে। এখানকার লোক সব খোঁজ রাখেন, শুধু যোগেন্দ্র যাদব না। যোগেন্দ্র যাদব তো রাজ্য ধরে ধরে একটা রিপোর্ট করেছেন, সবাই দেখেছেন বোধহয়, সেফোলজিস্ট। ইন্টেলিজেন্সের রিপোর্ট হচ্ছে খুব চেষ্টা চরিত্রি করলেও 200 পার হতে পারে, কিন্তু 230 পার হবার সুযোগ নরেন্দ্র মোদীর বিজেপির এবারে নেই। গোটা ভারতবর্ষের মানুষ বুঝে গেছে নরেন্দ্র মোদীর বিজেপি না। সেই কারণে তো মমতা ব্যানার্জি হঠাৎ একটা ইন্ডিয়া ইন্ডিয়া ভাব শুরু করলো। এতদিন বলছিল ইন্ডিয়া চলবে না, কংগ্রেস 40, হঠাৎ ভোট বদলালো কেন? বুঝলো বিজেপি হারবে, ইন্ডিয়া জিতবে। উনি ট্রেন থেকে নেমে গেছিলেন, মাঝ রাস্তায় ট্রেনে উঠেছিলেন, মাঝ রাস্তায় ট্রেনে নেমে ঘোরাঘুরি করছিলেন, এখন আবার স্টেশনের চারপাশে চক্কর কাটছেন ট্রেনে আবার উঠে পড়া যায় কিনা। উঠলে ওকে উঠতে হবে উইদাউট টিকিট, তারপর ধরা পড়বে, ঘাট ধরে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হবে। মমতা ব্যানার্জিকে সঙ্গে নিয়ে বিজেপি বিরোধী কোন লড়াই চলতে পারে না, এটা সবাই বোঝেন। না বুঝবার কোনো কারণ নেই। কনফিউজ, বিভ্রান্ত করার এই প্রচেষ্টা চলছে, চলবে নানান রকম ভাবে, তা না বুঝবারও কোনো কারণ নেই। এই নির্বাচনে মানুষের রায় আমরা বিশ্বাস করি, সবাই বিশ্বাস করি। তৃণমূলও টের পাচ্ছে, বিজেপিও টের পাচ্ছে, বামপন্থীরা। এই পশ্চিমবাংলার এবারের নির্বাচনে বাম কংগ্রেস জোট একমাত্র ভোট বাড়বে বাম কংগ্রেস জোটের, এটা বোধহয় কেউ আর এখন অস্বীকার করতে পারছেন না। ভোট কমবে বিজেপির, ভোট কমবে তৃণমূলের, ভোট বাড়বে বাম কংগ্রেস জোটের। ওরা প্রথম শুরু করেছিল 20-22, দুয়ে মিলিয়ে 42, বাকি সব আউট। তো দ্বিতীয় দফায় একটু পরে মাস দেড়েকের মধ্যে বলতে শুরু করলো না, 3টেতে একেবারে কিং কন্টেস্ট, 1% এদিক ওদিক হলেই তৃণমূল বিজেপি হেরে যাবে। তার মধ্যে দমদমকেও দেখলাম রেখেছে যে 1% এদিক ওদিক হলে, 1% এদিক ওদিক হলে বামপন্থীরা জিতবে, মানে বামপন্থীরা জিতবে, ওরা বুঝে গেছে, কিন্তু লিখতে সাহস পাচ্ছে না। তারপর যদি তৃণমূল এসে ঝামেলা করে, লিখলেন কেন? আর কদিন পরে দেখলাম বললো 10-12টাতে বামপন্থীরা এবং কংগ্রেস খুব ভালো লড়াই দিচ্ছে, ত্রিমুখী লড়াই হবে, 5টা-6টা আসন বামপন্থী এবং কংগ্রেস জিতবে। এই স্পষ্ট ধারণা গোটা রাজ্যের সবাই বুঝে গেছে। জিততে হবে আমাদের, মানুষকে নিয়ে কোনো সন্দেহ নেই। নির্বাচনের পর কি কাজ আমরা করব আমরা ঠিক করেছি। পশ্চিমবঙ্গ বিধানসভায় মানুষের কণ্ঠস্বর হবে তন্ময় ভট্টাচার্য।
মানুষের কথা বলবে। ওই আগে একবার জিতেছিল সাগর দিঘিতে, বেইমানি করেছে, কোনো প্রশ্ন নেই। মানুষের নিজস্ব প্রতিনিধি হিসেবে মানুষের কথাকে বিধানসভার মধ্যে প্রতিদিন ফুটিয়ে তুলবে তন্ময় ভট্টাচার্য। গত দফাতে আমি যখন বিধানসভায় ছিলাম, ও ছিল, আমি পরিষদীয় দলের নেতা ছিলাম বামপন্থীদের, আমাদের যে টিম তার মধ্যে তন্ময় অবশ্যই আছে, ভেরি অ্যাক্টিভ, এফিশিয়েন্টলি চলেছে, মানুষের কথা তুলে দিয়েছে। আমিও বহু ক্ষেত্রে বিতর্কের জন্য তন্ময়কে বলতাম, এটা রেডি হয়ে তুমি তৈরি হয়ে চলে এসো, সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যেত। অদ্ভুত, কারণ মানস মুখার্জি ছিল, কারণ তন্ময় ছিল। তন্ময়কে আপনারা ভরসা করবেন, সবাই বুঝতে পারছে বিধানসভায় বামফ্রন্টের কণ্ঠ। লোকসভায়, বিধানসভায় দুটো আসনে আমরা জিতব, মানে 2024-এ বাজিয়ে দেওয়া হলো 2026-এর লড়াইয়ের বিড। বাম কংগ্রেস দুজনেই সামনে থাকবে 2026-এর সেই লড়াইয়ের জন্য। আমাদের প্রস্তুত হতে হবে, তারপর বাকি এটা ওটা ইত্যাদি ইত্যাদি যা আছে, কিন্তু মানুষের ভোট মানুষ নিজে দেবেন, এটাকে আমাদের এনশিওর করতে হবে। কি করব আমরা? নির্বাচনে জিতে এসে আমাদের অনেক কাজ, অনেক কাজ। দেশ বাঁচানো, রাজ্য বাঁচানো। ঠিক আছে, ঠিক আছে, সেলিম আসছে, আমাকে টানতে হচ্ছে, বুঝতেই পারছেন। দেশ বাঁচানো, রাজ্য বাঁচানো, তার সঙ্গে সঙ্গে আমাদের কাজ। আমি আগেও বলেছি, আমরা একটা গুগল ফর্ম দিয়েছি যে নির্বাচিত সংসদের কাছে আপনারা কি কাজ আশা করেন। অনেকে পাঠিয়েছেন, এটা হাফ সামারি করেছি, সবটা এখন করে উঠতে পারছি না, বাকিটা পরে করতে হবে। তাতে স্পষ্ট ইঙ্গিত আছে, নানান কারণে প্রসিদ্ধ এলাকা আমাদের গড়ে তুলতে হবে। বেঙ্গল ইউনিটি, আরআইসি, সেই জমিকে নষ্ট করতে দেওয়া যাবে না। আগরপাড়ার ফ্লাইওভার, সোদপুরের ফ্লাইওভার আমাদের করতে হবে। ট্যুরিজম, তার ব্যবস্থা আমাদের এখানে গড়ে তুলতে হবে। মাস্টার প্ল্যান চাই, মাস্টার প্ল্যান চাই, গোটা দমদমের জন্য মাস্টার প্ল্যান চাই। কলকাতার ডাউনটাউন বরানগর, কলকাতার ডাউনটাউন দমদম, কলকাতার কাছাকাছি এই এলাকা, তার আভ্যন্তরীণ শক্তি আছে, তার শ্রমিক, তার মধ্যবিত্ত মানুষ, তার উদ্বাস্তু মানুষ, সব মিলিয়ে আমাদের নতুন ভাবে দমদমকে গড়ে তুলতে হবে। তার মাস্টার প্ল্যান নিয়েই আমরা এগোবো, কথা দিতে আমাদের কোনো আপত্তি নেই। আমি বলবো, ভরসা রাখুন, বদলে যাবে, রুখে দাঁড়ান, বদলে যাবে। আমি কথা দেব, অতীতে যেমন কখনো কোনোদিন কারো দ্বিরুক্তি হয়নি, বামপন্থীরা অথবা সবাই মিলিয়ে। সেলিম চলে, সেলিম চলে। আমি শেষ করছি এই কথাটা বলে, কোনোদিন কখনো 34 বছর বামফ্রন্ট ওই সাদা পাঞ্জাবি হোক আর সাদা জামা হোক, নানান চেষ্টা করেও সিবিআই, ইডি আমাদের সাদা পোশাকে কোনোদিন একটা কালো ফুটকি দাগ কখনো কোনোদিন দিতে পারেনি। এটা আমাদের কাছে গর্ব, এটা আমাদের ভালো লাগা, সেই মনোভাবে আমরা চলবো। আশীর্বাদ করবেন যেন আমরা সবাই মানুষের কাজে নিজেদের নিবৃত্ত রাখতে পারি, যুক্ত রাখতে পারি। আশীর্বাদ করবেন। সুজন চক্রবর্তী আমি সারা জীবন মানুষের কাজের সঙ্গে থাকবো, আপনাদের সুজন হয়েই ভবিষ্যতে প্রতিদিন চলতে পারবো। এই আশীর্বাদ আপনাদের কাছে কামনা করে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা আমি শেষ করছি। নমস্কার। ইনকলাব জিন্দাবাদ।